হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স। আজকে চলে এসেছি ক্লাস 12-এর 3 কোশ্চেন থেকে কিছু ন্যারেশন নিয়ে। ন্যারেশনের আজকে এটা আমার পঞ্চম ভিডিও। আজকে আমি 4টা ন্যারেশন নিয়ে আলোচনা করব, আর এই 4টা ন্যারেশনে হচ্ছে 3 কোশ্চেন থেকে টেক্সচুয়াল গ্রামারে ন্যারেশন পার্ট। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে, তাহলে ন্যারেশনগুলি তোমাদের বুঝতে সুবিধা হবে। বেশি কথা নয় বন্ধুরা, চলে যায় সঙ্গে সঙ্গে মূল বিষয়। প্রথমে এখানে বলা রয়েছে হেয়ার কামস সামওয়ান রানিং। এখানে কেউ একজন ছুটে আসছে। সেইড দ্য হারমিট টু দ্য জার। তো ন্যারেশন করতে গেলে আমাদের কি হয়? ন্যারেশন করতে গেলে আমরা সবার প্রথমে তাকাই হচ্ছে রিপোর্টিং স্পিচটার দিকে, কারণ রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে সেটা কিন্তু আমাদের আগে জানতে হয়, কারণ সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তো এখানে হেয়ার কাম সামওয়ান রানিং, কেউ একজন ছুটে আসছে, যেহেতু বিবৃতি দিচ্ছে, কোনো কিছু বর্ণনা করছে, এটা বিবৃতিমূলক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এবার আমরা ন্যারেশন করব। রিপোর্টিং ভার্ব সেটা রিপোর্টিং স্পিচের আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তো সবার প্রথমে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা রিপোর্টিং ভার্বটাকে আগে লিখব। রিপোর্টিং ভার্ব যখন আমরা আগে লিখবো, তখন এখানে হচ্ছে সেইড দ্য হারমিট টু দ্য জার, অর্থাৎ এখানে সাবজেক্টকে হারমিট, অবশ্যই আমাদের হারমিটটাকে আগে লিখতে হবে। তাহলে কি করবো? এখানে রিপোর্টিং ভার্ব আগে লিখতে হয় দ্য হারমিট, সেইড। সেইটের পরিবর্তে আমরা কিন্তু এখানে টোল্ড করতে পারবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেইটের পরে অবজেক্ট থাকে তাহলে সেটাকে কিন্তু চেঞ্জ করা যায়, টোল্ড করা যায়। এখানে সেইড অর্থাৎ এটা সাজালে কি হতো? দ্য হারমিট সেইড টু দ্য জার, কিন্তু এখানে বলা আছে সেইড দ্য জার হারমিট টু দ্য জার। সাজালে কি হতো? দ্য হারমিট সেইড টু দ্য জার। তাহলে এখানে সেইটের পরে অবজেক্ট রয়েছে, তাহলে এখানে সেইটের পরিবর্তে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স সেইটের পরিবর্তে কিন্তু আমাদের এখানে টোল্ড করতে হবে, অর্থাৎ দ্য হারমিট সেইটের পরিবর্তে টোল্ড। দ্য হারমিট টোল্ড কাকে বলেছিল? দ্য জার, তাহলে কি হলো? দ্য হারমিট টোল্ড দ্য জার। যেহেতু রিপোর্টিং ভার্ব লিখলাম, এবার রিপোর্টিং স্পিচ। তো তার আগে বলে দিই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করার জন্য দ্যাট বসাতে হয়, অর্থাৎ বাইন্ডার হিসাবে দ্যাট বসালাম। এবার এই যে সেন্টেন্সটা রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, এটা আমরা উক্তিটাকে চেঞ্জ করবো, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এই যে হারমিট যখন জারকে বলেছিল, ডাইরেক্ট কি বলেছিল? এখানে কেউ একজন আসছে, ছুটে আসছে। আমরা কি বলবো ইনডাইরেক্টে? যে সেখানে কেউ একজন ছুটে আসছিল, সেখানে। তাহলে নিয়মে বলা আছে যে রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং স্পিচে যদি হেয়ার থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় এই হেয়ারটা হয়ে যাবে দেয়ার। তাহলে দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট দেয়ার, TACRE দেয়ার। এবার দেয়ার হলো কামস, দেয়ার কামস। এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বুঝলাম মূল ভার্বের সঙ্গে এস বা ইএস রয়েছে, তো এটাকে আমরা করতে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের V2 ফর্ম করতে হবে, অর্থাৎ কেম, দেয়ার কেম। তারপর যা রয়েছে তাই সামওয়ান রানিং, তাহলে কি হলো? দ্য হারমিটস টোল্ড দ্য জার দ্যাট দেয়ার কেম সামওয়ান রানিং। এটা হলো প্রথম ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সের। যেহেতু আগে আমি 4টা ভিডিও করেছি ন্যারেশন নিয়ে, তাই আশা করছি এটা বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হলো না। তাহলে এটা খুবই ইজি ছিল। চলে যাই এবার দ্বিতীয়টাতে। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, দ্য জার ওয়েন্ট আপ টু হিম, রাজা তার দিকে ছুটে গেলেন। অ্যান্ড সেইড বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী। টু আস্ক ইউ, জিজ্ঞাসা করতে। টু অ্যান্সার, উত্তর পেতে। 3 কোশ্চেন, 3টা প্রশ্নের উত্তর পেতে জিজ্ঞাসা করতে এসেছি আপনাকে, কিন্তু সম্বোধন করে বললো এখানে কি ওহে জ্ঞানী পণ্ডিত, ওয়াইজ হারমিট। তাহলে এখানে আমরা জানি যখন কোনো কিছু সম্বোধন বোঝায় তখন অ্যাডিশন লাগাতে হয়, সেটা আমরা পরে দেখতেছি, কিন্তু এটা কি রিপোর্টিং
স্পিচ। আমাদের রিপোর্টিং ভার্বের কাজ আগে, যেহেতু রিপোর্টিং স্পিচ, তাহলে অবশ্যই দেখতে হবে এটা ভার্বটা কি। এই যে রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে রয়েছে, সেন্টেন্সে, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানেও অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা নারেশন করব। দ্য জার, রিপোর্টিং ভার্বের কাজ যেহেতু আগে করতে হয়, কি লিখবো? দ্য জার, দ্য জার ওয়েন্ট আপ টু হিম। এই হিম বলতে কাকে যাচ্ছে? হারমিটকে। রাজা হারমিটের কাছে গেলেন। অ্যান্ড এই যে সেইট রয়েছে, সেইটের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে এখানে আমরা সেইটটাই রাখবো, সেইট। এবার সেইটের পরে কি বসাতে হয়? রিপোর্টিং ভার্ব যোগ করার জন্য লিঙ্কার বসাবে, সেটা পরে, কিন্তু এখানে সম্বোধন বোঝাচ্ছিল কি? ওয়াইজ হারমিট। তাহলে এখানে এই কথা লাগাতে হবে। এই যে রাজা সন্ন্যাসী তার কাছে গেলেন, মানে সন্ন্যাসীর কাছে গেলেন এবং বললেন, ডার কি শুধু বললেন যে আমি আপনার কাছে উত্তরটা নেওয়ার জন্য এসেছি? ও হে জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ সম্বোধন করেছিলেন। তাহলে এখানে বলতে অ্যাড্রেসিং, ADDRESSING, অ্যাড্রেসিং, কি অ্যাড্রেস করেছিল? ওয়াইজ হারমিট, অ্যাড্রেসিং ওয়াইজ হারমিট। তাহলে কি হলো এখানে? দ্য জার ওয়েন্ট আপ টু হিম, রাজা তার কাছে গেলেন। হিম মানে কার কাছে? সন্ন্যাসীর কাছে। অ্যান্ড সেইট বললেন, অ্যাড্রেসিং ওয়াইজ হারমিট, অর্থাৎ জ্ঞানী পণ্ডিত সম্বোধন করে কি বললেন? আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। এবার এই যে আই হ্যাভ কেম টু ইউ, এটা যেহেতু রিপোর্টিং স্পিচ, এটাকে যোগ করার জন্য আমাদের কি বসাতে হবে? রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং স্পিচ যোগ করার জন্য দ্যাট বসাতে হবে। বসালাম দ্যাট। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করার জন্য কি বসানো হলো? দ্যাট বসানো হলো। এবার এই যে যেটা ছিল রিপোর্টিং স্পিচ, আই হ্যাভ কাম টু, আমি আপনার কাছে এসেছি। আমি ডাইরেক্ট উক্তিতে কি ছিল? আমি। আমরা কি বলবো? যে সে। সে বলতে কে এখানে? এই অর্থাৎ আইটাকে হি করতে হবে, কিন্তু হিটা কে? আসলে হিটা কে? দ্যাট হি। এই হি বলতে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দ্য জার, যেহেতু রাজা যেহেতু বলেছে সন্ন্যাসীর কাছে গিয়ে যে আমি এসেছি, অর্থাৎ এখানে জার, এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা দ্য জার দিতেও পারি, বা হি না লিখে ডাইরেক্ট দ্য জারও লিখতে পারি। তাহলে হি বলতে কাকে নির্দেশ করছে? দ্য জারকে। হি এখানে ছিল হ্যাভ, হি হ্যাভ কাম টু ইউ, আই হ্যাভ কাম টু ইউ। এবার কি আমরা করবো? হ্যাভ আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কার্যকরী ভার্ব, পারফেক্ট, এটাকে আমাকে পাস্ট পারফেক্টে করবো, অর্থাৎ হ্যাড, দ্যাট হি হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়, হি হ্যাড। পাস্ট পারফেক্ট এখানে কাম রয়েছে, তাহলে পাস্ট পার্টিসিপেট করতে হবে কামের, কেম, হি হ্যাড কেম টু, এটা বলছে ইউ, আমি আপনার কাছে এসেছি। আমরা ইন্ডিয়াটা কি বলবো? যে সে তার কাছে এসেছিল, অর্থাৎ হি হ্যাড কেম টু হিম। এই হিম বলতে হচ্ছে কে? এই হিম হচ্ছে হারমিট। এই হিমটা হচ্ছে হারমিট, হারমিটের কাছে এসেছিলেন। তাহলে হি হ্যাড কেম টু হিম, তার কাছে এসেছিলেন কি করতে? টু আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করতে। টু আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করতে। কি জিজ্ঞাসা করতে? কেন? টু অ্যান্সার 3 কোশ্চেন, টু অ্যান্সার 3 কোশ্চেন। তাহলে কি হলো? দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেইড, অ্যাড্রেসিং ওয়াইজ হারমিট, রাজা তার কাছে গেলেন এবং জ্ঞানী পণ্ডিত সম্বোধন করিয়া বললেন, কি বললেন? দ্যাট যে হি হ্যাড কেম টু হিম, সে তার কাছে এসেছে। সে বলতে রাজা, মানে তিনি তার কাছে এসেছেন, অর্থাৎ সন্ন্যাসীর কাছে এসেছেন। টু আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করতে, তিনি তার কাছে এসেছিলেন তাকে জিজ্ঞাসা করতে। টু অ্যান্সার 3 কোশ্চেন, 3টা প্রশ্নের উত্তর পেতে তার সেগুলো জিজ্ঞাসা করার জন্য এসেছিলেন। তাই এটা ছিল দ্বিতীয়টা। যদিও প্রথমে তুলনায় একটু টাফ, কিন্তু খুব যে টাফ তা নয়, কারণ তোমরা আগে কিন্তু 4টে ভিডিও তোমরা দেখেছো। এবার চলে যাবো আমরা তৃতীয় উদাহরণে। তৃতীয় উদাহরণ কি বলা রয়েছে? দ্য বিয়ার্ডেড ম্যান সেইড টু দ্য জার, সেই দাড়িওয়ালা লোকটি, দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটি সেইড টু দ্য জার, রাজাকে বললো, কি বললো? যে ইউ ডু নট নো মি, আপনি আমাকে চিনবেন না, চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। অর্থাৎ এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তো বর্ণনা দিচ্ছি যে আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটাকে আগে লিখে ফেলি, অর্থাৎ দ্য বিয়ার্ডেড ম্যান, দ্য
bearded man said ছিল এখানে said to assertive sentence সাইডে পরে অবজেক্ট আছে এখানে to the jar তাহলে সাইডে পরে কি লিখবো told told বলেছিল কাকে বলেছিল the jar রাজাকে বলেছিল তাহলে কি হলো দ্য বিয়ার্ডেড ম্যান টোল্ড দ্য jar রাজাকে বলেছিল কি বলেছিল এবার রিপোর্টিং স্পিচ সেটা বলা রয়েছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করার জন্য দ্যাট বসাতে হয় এই দ্যাট বসালাম এবার কি বলেছিল ইউ ডু নট নো মি আপনি আমাকে চিনবেন না অর্থাৎ ডাইরেক্ট এটা ইনডাইরেক্ট কি হবে যে সে তাকে বা তিনি তাকে চিনবেন না তিনি অর্থাৎ হি ইউটা হয়ে যাবে হি কিন্তু এই হি মানে কে এই হিটা কাকে নির্দেশ করছে দাঁড়িয়েওয়ালা লোকটি বলেছিল যে তিনি তাকে চিনবেন না তিনি বলতে এখানে তারা অবশ্যই রাজাকে নির্দেশ করছে যারকে টিএস এই যারটাকে নির্দেশ করে দেয় যে হি ডিড নট নো ডিড নট নো কে নো ডাবল যদিও এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে ডু নট নো সরি ইউ ডু নট নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এটাকে পাস্ট ইনডিফিনিট করলাম তাহলে ডিড নট করলাম ডিড নট নো বলছিল কি মি আপনি আমাকে চিনবেন আমরা কি বলবো যে তিনি অর্থাৎ রাজা তাকে চিনবেন না অর্থাৎ হি ডিড নট নো হিম তিনি তাকে চিনবেন না এই হিম বলতে কে হিম বলতে সেই বিয়ার্ডেড ম্যান এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারি বিয়ার্ডেড ম্যান সে দাড়িওয়ালা লোকটি তাহলে হি ডিড নট নো হিম তিনি তাকে চিনবেন না শুধু কি তাই বলেছিল আরো বলেছিল বাট কিন্তু কিন্তু কি বলেছিল যে আই নো ইউ আমি আপনাকে চিনি অর্থাৎ সে তাকে চেনে তাহলে কি হলো দ্যাট যে হি অর্থাৎ যার ডিড নট নো হিম সে তিনি তাকে চেনেন না অর্থাৎ রাজা সে দাঁড়িয়ে লোকটাকে চেনেন না কিন্তু সে বা তিনি তাকে চেনেন তিনি বলতে কি আবার সেই দাঁড়িয়ে লোকটা বাট হি অর্থাৎ বিয়ার্ডেড ম্যান বিয়ার্ডেড অর্থাৎ তিনি রাজা তাকে চেনে মানে সরকার বলতে গেলে যার সে দাঁড়িয়ে লোকটিকে চেনেন না কিন্তু দাঁড়িয়ে লোকটি রাজাকে চেনেন যারকে চেনেন বাট হি অর্থাৎ বিয়ার্ডেড ম্যান নো আছে এখানে আমরা দুটো ডিড করেছিলাম পাস্ট করেছিলাম তাহলে এখানে নো আছে তাহলে নিউ করতে হবে ক্যান ই নিউ হিম এই হিম আবার কে এই হিম আবার যার টিএস এ আর অর্থাৎ যার দাঁড়িয়ে লোকটিকে চেনে না কিন্তু দাঁড়িয়ে লোকটি রাজাকে বা যারকে চেনে যেহেতু টেক্সচুয়াল গ্রামার তাই আমি ব্র্যাকেটের মধ্যে এগুলো দেখাচ্ছি যে এই হি মানে কে হিম মানে কে যদি টেক্সচুয়াল না হয় তাহলে তো আমরা এগুলো জানতে পারবো না তখন এখানে হিমে বসাবো কাকে নির্দেশ করছে আমাদের দেখার দরকার নেই কিন্তু টেক্সচুয়াল গ্রামার এখানে কাকে নির্দেশ করছে তাই আমি দিয়ে দিলাম বোঝার সুবিধাতে তোমরা এই হিমটাকেও রাখতে পারো কিংবা হিমের জায়গায় দা বিয়ার্ডেড ম্যানও লিখতে পারো এখানে যেমন হিম দিলাম এখানে হিমও দিতে পারো বা দা জারও দিতে পারো বোঝা গেছে চলে যাই চতুর্থ উদাহরণে চতুর্থ উদাহরণ কি বলেছিল দ্য হারমিট সেই টু দ্য জার অর্থাৎ সন্ন্যাসী রাজাকে বলল কি বলল দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবথেকে গুরুত্বপূর্ণ সময় ইজ হয় দ্য প্রেজেন্ট বর্তমানটা বিকজ কারণ ইট ইজ দ্য অনলি টাইম এটি হলো একমাত্র সময় হোয়েন যখন উই হ্যাভ এনি পাওয়ার আমাদের কাছে কোনো ক্ষমতা থাকে তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ এখানে যে চারটে নিয়ে আজকে আমি আলোচনা করেছি সেই চারটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আর চারটাই 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে তাহলে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আগের মতো আবার রিপোর্টিং ভার্বের কাজ আয় করতে হবে দ্য হারমিট সেড টু দ্য জার তাহলে দ্য হারমিট সেইটের পরে অবজেক্ট রয়েছে তাহলে সেইটের পরে তো টোল্ড হয়ে যাবে দ্য হারমিট টোল্ড দ্য জার রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং যোগ করার জন্য দ্যাট বসাতে হবে রিপোর্টিং ভার্ব যোগ করার জন্য দ্যাট বসালাম এবার রিপোর্টিং কি বলা ছিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা হলো বর্তমান তোমার কি বললো যে ইনডাইরেক্টলি এই সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা ছিল বর্তমান তাহলে সাবজেক্ট কি রয়েছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম তাহলে ওটাই সাবজেক্ট লিখবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এখানে ছিল ইজ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব বি ভার্ব ছিল ইজ সেটা পাস্টের হেল্পিং ভার্ব কি হবে ওয়াজ অর্থাৎ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ কোনটা ছিল প্রেজেন্ট ওয়াজ দ্য প্রেজেন্ট ছিল ওয়াজ দ্য প্রেজেন্ট শুধু কি তাই বলেছিল একটা কারণ দেখিয়েছিল বিকজ কারণ it is only because কারণ it is our
প্রেজেন্ট টেন্স রয়েছে, ওয়াজ করবো আবার, ইট ওয়াজ দ্য অনলি টাইম, এটা হলো একমাত্র সময়। when, যখন কি হয়, উই হ্যাভ এনি পাওয়ার, আমাদের কোনো ক্ষমতা থাকে, when উই হ্যাভ এনি পাওয়ার, উই হ্যাভ ছিল অর্থাৎ পারফেক্ট হেল্পিং ভার্ব, এখানে হ্যাড করতে উই হ্যাড এনি পাওয়ার, উই হ্যাভ এনি পাওয়ার। এই ছিল আজকের 4টা নারেশন, 4টাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নারেশন এবং পাঠ্যাংশ 3 কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। আশা করি বন্ধুরা নারেশনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। যারা ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।